সাসপেন্স নাইট ভলিউম 3 এবারের অডিও সিরিজের জন্য খুঁজে নিচ্ছে সেই সমস্ত প্রতিভাবান লেখক বা লেখিকাদের যাদের লেখা গল্প এবার শুধু ডায়েরির পাতায় নয়, আমরা সেই গল্পের প্রাণ প্রতিষ্ঠা করে সকলের কাছে অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরে তার প্রতিভার যোগ্য সম্মান দিতে চাই। ভলিউম 2 শেষ হওয়ার পর থেকেই বহু গল্প আমাদের কাছে জমা পড়েছে, আর তার থেকে বাছাই করা বেশ কিছু গল্প আপনারা শুনতে পাবেন সাসপেন্স নাইট ভলিউম 3-তে। সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজকের গল্প অবিশ্বাস্য। লেখক সূর্য। গল্পের প্রধান চরিত্রে লেখক নিতাই দাদু, দোকানদার এবং দিদা। শুরু হচ্ছে আজকের গল্প অবিশ্বাস্য। ছোটবেলা থেকেই মামার বাড়িতে ঘুরতে যাওয়া মানে আমার কাছে দীঘা, পুরী কিংবা দার্জিলিংয়ের থেকে কোনো অংশেই কম ছিল না। আমার মামার বাড়ি হাওড়া জেলার মানসিংহপুর গ্রামে। গ্রামটা ঠিক যেমন সুন্দর তেমনই সুন্দর সেখানকার মানুষজন। কলকাতা থেকে মামার বাড়ির দূরত্ব বেশ কয়েক ঘন্টার। বড় যতই হয়েছি, মামার বাড়ি যাওয়ার সংখ্যা ততই কমেছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মামার বাড়ি যাওয়ার উৎসাহ। হয়তো বছরে একবার কিংবা খুব বড়জোর দুবার যাই বলে এতটা আনন্দ পাই। বছর 10 আগের কথা। আমি তখন কলেজে পড়ি। সবে সবে একা একা মামার বাড়ি যাওয়া শিখেছি। আসলে অনেকটা দূর বলেই বাড়ি থেকে একা ছাড়তে চাইতো না, কিন্তু যেহেতু কলেজে পড়ি পথঘাট অনেকটাই চিনে উঠতে পেরেছিলাম, তাই সাহস নিয়ে কলেজে পড়াকালীন 2-3 বার একাই মামার বাড়িতে গিয়েছিলাম। সালটা 2014। কলেজে শীতকালের ছুটি পড়ায় মামার বাড়িতে যাওয়ার প্ল্যান করলাম। এর আগে আমি আরও 2-3 বার একাই মামার বাড়ি গিয়েছিলাম। এবার মামার বাড়িতে কাউকে না জানিয়েই সবাইকে সারপ্রাইজ দেব বলে বাড়িতে বলে মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ইচ্ছা ছিল সকাল সকাল বেরোনোর, কিন্তু প্রাইভেট টিউশনের চাপে বাড়ি থেকে বেরোতে বেরোতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। সন্ধ্যা 7টার সময় হাওড়া স্টেশনে পৌঁছালাম। হাওড়া স্টেশন থেকে বাসে ঘন্টা 2-এর পথ, আর বাস থেকে নেমে হাঁটা পথ 15 মিনিট। অন্য সময় যখন আমি একা যেতাম, বাস থেকে নেমেই দেখতাম হয় মামা না হয় দাদু বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো আমাকে নিয়ে যাওয়ার জন্য। যেহেতু এবারে কাউকে না জানিয়েই যাওয়া হচ্ছে, তাই বাস থেকে নেমে 15 মিনিটের পথ আমাকে পায়ে হেঁটেই যেতে হবে। আর সত্যি কথা বলতে কি, গ্রামের ওই ইটের রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগতো। রাস্তার দুপাশে পুকুর আর গাছপালায় ভরা গ্রামটাকে একটা আলাদা সৌন্দর্য প্রদান করে। হাওড়া থেকে বাসে উঠেই বাড়িতে একটা ফোন করে দিলাম, না হলে বাড়ির লোক চিন্তা করবে। আসলে বাড়ি থেকে মামার বাড়ির উদ্দেশ্যে বেরোতে বেরোতেই বিকেল 5টা বেজে গেছিল, আর তার উপর হাওড়া স্টেশন থেকে মামার বাড়ি যাওয়ার বাস বেশ কিছুক্ষণ খোঁজার পর তবেই পাওয়া যায়। তাই বাড়িতে ফোন করে জানিয়ে দিলে বাড়ির কেউ আর চিন্তা করবে না, কারণ সবাই জানে বাস থেকে নেমেই দাদু বা মামার বাইকে করে বাকিটা পথ যাব। মামার বাড়িতে সবাইকে সারপ্রাইজ দেব বলে সেদিন বাড়িতেও একটা মিথ্যা কথা বলে বেরোতে হয়েছিল। বাড়ির সবাই জানতো আমি মামার বাড়িতে আগেই ফোন করে জানিয়ে দিয়েছি। যাই হোক, অবশেষে বাস ছাড়ল। যেহেতু ঘন্টা 2-এর পথ, তাই আমিও জানলার ধারের সিটটা পেয়ে কানে হেডফোনটা লাগিয়ে পছন্দের গানগুলো শুনতে শুরু করলাম।
শীতকাল, তাই বাসের জানলার কাঁচগুলো নামানো ছিল। তবুও বাসের বন্ধ জানলার কাঁচ দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে চোখে ঘুম লেগে এলো বুঝতে পারলাম না। ঘুম ভাঙল বাসের সকলের কোলাহলের শব্দ কানে আসতে। চোখ খুলে দেখলাম প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। এত জোরেই বৃষ্টি হচ্ছে যে ড্রাইভার বাসটিকে একটি রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখেছে। মিনিট 10 বৃষ্টির বেগ কিছুটা কমার পর বাস আবার চলতে শুরু করলো। ঘড়িতে দেখলাম রাত 8:30 বাজে। বাস থেকে নামতে এখনও মিনিট 15 বাকি। তাই বাকি রাস্তাটা না ঘুমিয়ে জানলার দিকে তাকিয়ে বাইরের বৃষ্টি দেখতে দেখতেই আমার গন্তব্যস্থলে চলে এলাম। বাস থেকে যখন নামলাম তখনও বৃষ্টি পুরোপুরি কমেনি, টিপ টিপ করে পড়েই চলেছে। এরকম বৃষ্টি হবে জানলে সঙ্গে একটা ছাতা আনতাম, কিন্তু এ তো অসময়ের বৃষ্টি, আর শীতকালে বৃষ্টি খুব কমই হয়। যাই হোক, এমন সময় কি আর করা যাবে, এই বলে নিজেকে সান্ত্বনা দিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। ঘড়িতে দেখলাম রাত 9টা। মামার বাড়ি যাওয়ার পথে রাস্তায় একটা বাজার পড়ে। বাজার ঠিক নয়, ওটাকে হাট বললেই ভালো হবে। দাদুর থেকে শুনেছিলাম এই হাট বাজার রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে 2 দিন বসে, শনিবার আর বুধবার। সেদিন ছিল বুধবার। হাটের বেশিরভাগ দোকানদারেরা নিজেদের জিনিসপত্র গোটাতে শুরু করেছে, আর এত জোরে বৃষ্টির ফলে অনেকেই তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে। দূর থেকে দেখলাম হাটের কতকগুলো মাছের দোকান খোলা রয়েছে। আমি সেই দোকানের দিকে এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখতে পেলাম আমার খুব প্রিয় বেশ বড় সাইজের কাঁকড়া বিক্রি হচ্ছে। লোভ সামলাতে পারলাম না। মামার বাড়িতে গিয়ে দাদুকে বললে হয়তো বাজার থেকে কাল এনে দেবে, কিন্তু কাল অবধি আমার ধৈর্য ধরল না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একেবারে 2 কেজি কাঁকড়া কিনে নিলাম। দোকানদার জিজ্ঞেস করলো, এত রাতে কাদের বাড়ি যাচ্ছ গো? মাইতি পাড়ায় কার্তিক মাইতিকে চেনেন? হাই দেখো, তুমি মাইতিদার বড় নাতি? কলকাতা থাকো তো, ওই বেলায় বাড়ি? হ্যাঁ। হাই দেখো, কত বড় হয়ে গেছো। হ্যাঁ, সেই ছোটবেলায় দাদুর সাথেই মাঝে মধ্যে এই হাটে আসতে, মনে আছে? আপনাকে ঠিক মনে করতে পারছি না, তবে এইটুকু মনে আছে দাদুর সঙ্গে আমি আগে অনেকবার এই হাটে ছোটবেলায় এসেছিলাম। তা মামা বা দাদু কেউ কি এসেছে? আমি একটু অপ্রস্তুতের মধ্যে পড়ে গেলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ, দাদু আর এদিকটায় আসেনি, ওই তো কিছুটা আগে দাঁড়িয়ে আছে, আসছি। হ্যাঁ। কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচলাম। কাঁকড়া কিনে ইটের রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। জনমানবহীন গ্রামের পথ ধরে এগোচ্ছি। চারিদিকে ঘুটঘুট করছে অন্ধকার। কিছুটা দূরে দূরে এক একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলছে। আসলে গ্রামের মানুষেরা একটু তাড়াতাড়ি রাতে শুয়ে পড়ে, সকালে তাড়াতাড়ি উঠতে হয় কিনা তাই। যেহেতু রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, আমি আমার ফোনের আলোতে পথ দেখতে দেখতে এগিয়ে চললাম। হঠাৎ দেখলাম আমার ফোনের আলোটা বন্ধ হয়ে গেল। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ফোনটা চার্জ না থাকায় সুইচ অফ হয়ে গেছিল। কি আর করা যাবে, অজ্ঞতা রাস্তার মাঝ বরাবর ধরে হাঁটতে লাগলাম। চলতে চলতে আমার একটু গা ছমছম করতে লাগলো। না, ভূতে ভয় আমার কোনোদিনই ছিল না,
কিন্তু এই অন্ধকারে পাশের জঙ্গল থেকে যদি কোনো বিষাক্ত সাপ বা কোনো বিষাক্ত পোকামাকড়ের কবলে পড়ি, সেই ভয়। কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম দূরে একটা আলো আমার চলার উল্টো দিক থেকে এগিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম ওটা একটা টর্চের আলো। যাক, কাউকে তো এই নির্জন রাস্তায় পেলাম। দেখলাম আলোটা খুব দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে আসছে। শরীরটা দেখা যাচ্ছে না, শুধু আলোটাই দেখা যাচ্ছে। যখন ঠিক আলোর কাছাকাছি এসে পৌঁছালাম, তখন আমার খুব পরিচিত ও প্রিয় একজন মানুষের গলার স্বর শুনতে পেলাম। কিরে বিশু, কেমন আছিস রা? বিশু আমার ডাক নাম। মামার বাড়ির সবাই আমাকে ওই নামেই ডাকে, বিশ্বজিৎ থেকে বিশু। গলা শুনে বুঝতে বাকি রইল না ওটা নিতাই দাদু, মানে চঞ্চল মামার বাবা। কাঞ্চন মামাকেই আমি চঞ্চল মামা বলে ডাকি। এই নিতাই দাদু মামার বাড়ির দাদুর খুব ভালো বন্ধু, যাকে বলে গলায় গলায়। মামার বাড়ির 4-5টা বাড়ির পরেই উনি থাকেন। আমাকে খুব ভালোবাসেন। যখনই মামার বাড়িতে যাই, যে কদিন থাকি, এই নিতাই দাদুর কাছে আমি নিয়মিত ঘন্টা 2 গল্প শুনতাম, নানান রকম গল্প। যাক, এই অন্ধকার পথে একজন পরিচিত মানুষকে তো পেলাম, যার সাথে গল্প করতে করতে বাকিটা পথ পৌঁছে যেতে পারবো। আমি কিছুটা অবাক হয়েই বললাম, দাদু, তুমি এখানে এই বৃষ্টির দিনে এত রাতে কোথায় গেছিলে? আর বলিস না ভাই, তোর কাঞ্চন মামার শরীরটা ভালো নেই, তাই ডাক্তারকে বলে কয়েকটা ওষুধ আনতে যাচ্ছি। কেন, কি হয়েছে চঞ্চল মামার? ওই পেটের রোগ, পেট খারাপ, বমি করছে। সে কি গো? হ্যাঁ ভাই, কেউ একজন আসছে দেখে আমি দাঁড়িয়ে গেলাম, তারপর দেখলাম তুই। তোকে আগে বাড়িতে ছেড়ে দিয়ে আসি, তারপর আমি ওষুধ আনতে যাবো ক্ষণে। না না, আমি চলে যেতে পারবো, তুমি যাও। দেরি হয়ে গেলে আবার দোকান বন্ধ হয়ে যেতে পারে। না না, দোকানে ফোন করে দিয়েছি। তারপর বল, কেমন আছিস? বাড়ির সব কেমন আছে? তুই যে মামার বাড়িতে আসছিস, মামা দাদুকে ফোন করিসনি? না গো, আসলে চলো, যেতে যেতে তোমাকে বলছি। হ্যাঁ চল। আমি আগে আগে চললাম, দাদু আমার পিছন পিছন এলো। অন্ধকারে দাদুকে ভালো করে দেখা যাচ্ছিল না, আর দাদুর গায়ের রং যেহেতু কালো, তাই মুখটা একেবারেই বোঝা যাচ্ছিল না। তবে যতটুকু বুঝলাম, কাঁধে একটা গামছা আর পরনে একটা লুঙ্গি। আমি পথে যেতে যেতে দাদুকে পুরো ঘটনাটা বললাম। দাদু শুনে বলল, এটা কিন্তু তুই ঠিক কাজ করিসনি ভাই। ভাগ্যিস আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, না হলে এতটা রাস্তা তুই একা যেতে পারতিস নে। কেন? দিনকাল ভালো না ভাই, চোর ডাকাতের উৎপাত বেড়েছে গ্রামে। তোকে একা দেখে যদি কোনো তোর ক্ষতি করে দিত, তাহলে কি হতো বল দিনি? আমি হাসতে হাসতে দাদুকে বললাম, দাদু, চোর ডাকাত আমার কিছুই নিতে পারবে না। পকেটে কয়েকশো টাকা ছাড়া আর আমার এই কম দামের ফোনটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তোর হাতে ওটা কিসের প্যাকেট রা? এটা ওই কাঁকড়া কিনেছি গো, হাটে বিক্রি হচ্ছিল, দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিলাম। ও মা, তাই? কাঁকড়া তো আমার খুব প্রিয় রে ভাই। আচ্ছা, তুই কি এটা এই মামার বাড়িতে নিয়ে যাবি? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? আসলে আমি অনেক দিন ক্যাংড়া খাইনি। তোর চঞ্চল মামাকে কতবার বলেছি, কিন্তু আমার বয়স হয়ে যাচ্ছে বলে আর আনে নে।
আচ্ছা, আমারও তো একটু ওই ভালো মন্দ খেতে ইচ্ছে করে বল। হ্যাঁ, তুই যদি আমাকে এটা দিস তাহলে খুব ভালো হয় ভাই। আমি তোর পান বৌদিদাকে বলবো কাল জমিয়ে রান্না করতে। তুই না হয় কাল দুপুরে আমাদের বাড়িতে খেয়ে নিস ক্ষণে। ঠিক আছে, তাই হবে, চলো। আমি আর দাদু রাস্তা দিয়ে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মামার বাড়ি যাওয়ার রাস্তায় একটা শ্মশান পড়ে। শ্মশানের পাশের রাস্তা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়, আর না হলে ঘুরে যেতে একটু বেশি সময় লাগে। আমি যখনই যাই এই শ্মশানের রাস্তা দিয়েই মামার বাড়িতে যাই। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ আমার কেমন যেন ঠান্ডা লাগতে শুরু করলো। যদিও শীতকাল, কিন্তু হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। আমি কিছুটা যাওয়ার পর দাদুকে বললাম, তোমাদের তোমাদের গ্রামে কিন্তু বেশ ঠান্ডা দাদু, আমাদের কলকাতাতে এত ঠান্ডা কোথায়? দাদুর কোনো উত্তর পেলাম না। ভাবলাম দাদু হয়তো মামার জন্য চিন্তায় আছে, তাই অন্যমনস্ক হয়ে পড়েছে। আমি দাদুকে বললাম, দাদু আমাকে পুরো বাড়ি অবধি ছাড়তে যেতে হবে না, তুমি আমাকে ওই শ্মশানটা পার করে তারপর মামার ওষুধ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো। হ্যাঁ, ঠান্ডা পড়েছে কিন্তু খুব। পিছন থেকে দাদু বলল, আমি অত দূর যাবো না রে ভাই, তোকে আমি ওই শ্মশানের মোড় অবধি ছেড়ে আমি চলে যাব। আচ্ছা বেশ। হঠাৎ আমার মনে পড়ল দাদু খালি গায়ে। এই ঠান্ডার মধ্যে শীতের পোশাক তো দূরের কথা, গায়ে একটা জামাও নেই। দাদুকে বললাম, আচ্ছা তোমার ঠান্ডা লাগছে না? হ্যাঁ, এই শীতে তুমি গায়ে কিছু না দিয়ে বেরিয়েছো কি করে? দাদু বলল, আমাদের সয়ে গেছে রে ভাই, এই মাঠে ঘাটে তো এই খালি গায়েই কাজকর্ম করি, সব সময় কি আর ওই ঠান্ডার জামা কাপড় পরে থাকা সম্ভব বল? যখন শ্মশানের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে না পেলেও কানে এলো কয়েকজন মানুষ নিজেদের মধ্যে কিছু একটা ব্যাপারে কথা বলছে আর বিকটভাবে নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কিন্তু কি বলছে বা কি জন্যই হাসছে ঠিক বুঝতে পারলাম না। ভাবলাম ওরা হয়তো মরা নিয়ে এসেছে, কিন্তু মরা নিয়ে এই শ্মশানে এসে এরা এভাবে নিজেদের মধ্যে হাসাহাসি করছে কেন? আর মৃতদেহ নিয়ে এসেছে, সঙ্গে একটা হারিকেন বা টর্চ নেই। বেশ কিছুটা অবাক হয়ে দাদুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদু, ওরা কারা গো? এত রাতে এখানে কি করছে? ওদিকে তাকাস নে বিশু, সোজা চল সোজা চল। আমিও মনে কৌতূহল নিয়ে দাদুর কথা মতো এগিয়ে চললাম। শ্মশানটা পার হয়ে যাওয়ার পর দাদু বলল, বিশু আমি আর বেশি দূর যাবনি, এই কাঁকড়াটা তাহলে কি আমারে দিবি? আমি দাদুর হাতে কাঁকড়াটা দিলাম। দাদুর হাতটা বরফের মতো ঠান্ডা। এই বয়সে মানুষের রক্ত এমনি ঠান্ডা, তার উপর গায়ে কিছু পড়েনি, ঠান্ডা তো হওয়ারই কথা। কথাগুলো মনে মনে বলে আমি দাদুর হাতে কাঁকড়ার প্যাকেটটা দিয়ে মামার বাড়ির উদ্দেশ্যে তাড়াতাড়ি পা চালালাম। যখন মামার বাড়িতে ঢুকলাম রাত তখন 9:30। বাড়িতে ঢুকে দেখলাম সবার মুখে একটা বিষণ্ণের ছাপ। দিদা আমাকে দেখে এগিয়ে এসে বলল, বিশু কিন্তু তোকে কে খবর দিল রে? খবর মানে? নিতাই দাদু যে মারা গেছে, তোকে কে বললো? নিতাই দাদু মানে কি বলছো তুমি? এই তো ঘন্টা 3 আগে হঠাৎ বুকে ব্যথা শুরু হয়,
আর তোর কাঞ্চন মামার আজ শরীরটা ভালো না, তাই তো মামি পাশে গ্রামে ডাক্তারকে ডাকতে গেছে, আর তার মধ্যে সব শেষ রে ভাই। ডাক্তারকে আর মানুষটা চিকিৎসা করারও সময় দিল না। নকুল ডাক্তার যখন এলো ততক্ষণে সব শেষ। দিদার থেকে কথাটা শুনে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। কোনো রকমে মামার বাড়ির সবাইকে পুরো ঘটনাটা বললাম। আমার মুখ থেকে ঘটনাটা শোনার পর সবাই যেন বাকরুদ্ধ হয়ে পড়ল। তাড়াতাড়ি করে মামার সঙ্গে নিতাই দাদুর বাড়িতে ছুটলাম। নিতাই দাদুর বাড়িতে গিয়েই মামির থেকে শুনলাম চঞ্চল মামার শরীর খুব খারাপ, বমি করেছে অনেকবার, ভিতরের ঘরে শুয়ে শুয়ে কাঁদছে। ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেছে কিছুক্ষণ আগেই। বারান্দায় গিয়ে যা দেখলাম তা দেখার পর আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমার হাত পা যেন আরো ঠান্ডা হয়ে যাচ্ছিল। দেখলাম নিতাই দাদু সত্যিই মারা গেছেন। বারান্দায় মাদুরের ওপর দাদুর দেহটা শুইয়ে রেখেছে। পানবউ দিদা শোকে পাথর হয়ে পাশে বসে আছে। দাদুর খালি গা, মাথার ধারে একটা গামছা আর একটা লুঙ্গি পরে আছে। সেই লুঙ্গি আর সেই গামছা যেটা আমি কয়েক মিনিট আগে রাস্তা দিয়ে আসার সময় দাদুর পরনে দেখেছিলাম। এটা এটা কিভাবে সম্ভব? মৃত্যুর পরেও কি আপন মানুষ, কাছের মানুষ সত্যিই আপন থাকে? বিপদে পড়লে বাঁচায়? এই প্রশ্নের উত্তর এই ঘটনার এত বছর পরেও আমার অজানা ও অবিশ্বাস্য। আজও আমার সেই রাতের ঘটনা মনে পড়লে সত্যিই গায়ে কাঁটা দেয়। এতক্ষণ শুনছিলেন অবিশ্বাস্য। লেখক সূর্য, গল্পের সূত্রধর লেখক ও নিতাই দাদুর চরিত্রে সূর্য, দোকানদারের চরিত্রে অনুপম এবং দিদার চরিত্রে চান্দ্রেয়ী। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। আপনার লেখা গল্প যদি সাসপেন্স নাইট ভলিউম 3-তে শুনতে চান তাহলে দেরি না করে শীঘ্রই পাঠিয়ে ফেলুন আপনার লেখা গল্প আমাদের মেল আইডিতে sdentertainment1823@gmail.com এই মেল আইডিতে। একটা বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এসডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আগাম ধন্যবাদ ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র এসডি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।